আমার কি তবে স্মৃতিশক্তির লোপ পেয়েছে, নাকি স্মৃতিতে রাখার মতো কোনো ঘটনাই আমাদের মধ্যে ঘটেনি? তবে কি আমি ব্যর্থ, নাকি আমাদের সম্পর্কটাই কোনোদিন সার্থক হয়ে ওঠেনি? কল্যাণী আজ ঘর গুছাচ্ছে। তার শাশুড়ি কদিন পর তীর্থ ভ্রমণে যাবে। দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। কল্যাণী পুরোই একা হয়ে যাবে। প্রথমে সেও যাবে বলে জেদ ধরেছিল, মন্দির নয়, বরং পাহাড় সমুদ্র এগুলো দেখার বড় ইচ্ছা ছিল তার। কিন্তু কি আর করবে, দায়িত্বের বোঝা যা তাকে 16 বছর বয়স থেকে ধরিয়ে দেওয়া হয়েছে তা তো ঝেড়ে ফেলতে পারল না। তার বিবাহিত জীবনের 4-5 বছরে অনেক স্বপ্ন এভাবে গড়েছে, আবার ভেঙে গুড়িয়েও গেছে। তাতে অবশ্য সে এখন অভ্যস্ত। এই তো গেল বছর, পাড়ার সব মেয়ে বউরা মিলে লাইব্রেরি দেখতে গিয়েছিল। যারা পড়তে লিখতে জানতো তারা আবার বইও নিয়ে এসেছিল সাথে করে। কিন্তু কল্যাণী, সে তো শিক্ষিতা, আধুনিকা, তবে কে বাধা জানে। কিসের? এক অদৃশ্য শিকল দিয়ে কে যেন তাকে আটকে রেখেছে। তার নাম অবশ্য কল্যাণী আবিষ্কার করেছে, দায়িত্ব, কর্তব্য। এসবই ভাবতে ভাবতে কল্যাণী দেখে সন্ধ্যা দাঁড়িয়ে আছে তার ঘরের দরজার সামনে। এই দেখে কল্যাণী বলে, ও কি, মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? বউ ঠাকুরন, আপনার চিঠি এসেছে। আমার চিঠি? কে পাঠিয়েছে? ও তো বলতে পারবো নে, আমি তো পড়তে পারি নে। আচ্ছা ঠিক আছে, ওটা আমায় দে। কল্যাণী হাতে সন্ধ্যা খামটা ধরিয়ে দেয়। আচ্ছা, তুই যা এখন। দেবকী দেবীর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। কল্যাণী জগ থেকে গ্লাসে জল ভরতে ভরতে চিঠি পড়তে থাকে। চিঠি পড়তে পড়তে তার হাত থেকে স্টিলের গ্লাসটি পড়ে গিয়ে ঝনঝন শব্দ করতে না করতেই কল্যাণী মাটিতে বসে পড়ল। এ বাড়ির বেশ কিছু ভাড়াটিয়ার পান খাওয়ার অভ্যাস, তাই প্রতিদিন স্কুল থেকে এসে বিকালের সময়টা নন্দিনী বারান্দায় বসে সুপারি কাটে। শব্দ শুনে সে তড়িঘড়ি করে কল্যাণীর সামনে গিয়ে দেখে কল্যাণী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। দ্রুত কল্যাণী কাছে গিয়ে সে সন্ধ্যা ও হরিহরকে ডাক দেয়। চিৎকার শুনে দেবকী দেবীও ঘর থেকে বেরিয়ে এসে বৌমার এরূপ অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সবাই ধরাধরি করে কল্যাণীকে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। নন্দিনী বলে, কি হলো বৌদি, ঠিক আছো তো? মাথা ঘুরে গেছিল বুঝি? কল্যাণী মাটিতে পড়ে থাকা চিঠির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নন্দিনী তা খেয়াল করে এবং উঠিয়ে তা এগিয়ে দিলে কল্যাণী তা ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, মানি না, আমি মানি না, এগুলো সব মিথ্যে, ভুয়ো। কল্যাণীর এই অবস্থা দেখে সন্ধ্যা বলে, কি ভুয়ো বউ ঠাকুরন? ও নন্দিনী, কি হলো বলতো? ওই চিঠি পড়ার পরে ভূতে ধরলো নাকি রে? এবার দেবকী দেবী বলল, বাচ্চা, চিঠিখানা পড়ো দেখি। নন্দিনী চিঠিটা পড়ে হতভম্ব হয়ে যায়। চিঠিতে অন্য কিছু নয়, বরং মৃত্যু সংবাদ ছিল। আর কারোর নয়, চন্দ্রেশ্বরের মৃত্যু সংবাদ। কিন্তু কিভাবে কি? চিঠি অনুযায়ী জাহাজ ডুবে তার মৃত্যু হয়েছে, লাশ পাওয়া যায়নি। তার সহকর্মীদের মধ্যে একজন প্রাণ হাতে নিয়ে বেঁচেছে, তারই লেখা এই চিঠি। পুরো বাড়িতে হাহাকার লেগে যায়। মৃত্যুর পর এমনিতেই মানুষের মহত্ব অনেক গুণ বেড়ে যায়। বাড়ির সবাই তার মহত্ব গাথাই পাঠ করে যাচ্ছিল। এদিকে কোন সময় যে কল্যাণী নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল তা কেউ খেয়াল করেনি। সবাই দরজা খোলানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ভাড়া বাসা বলে ভাঙার সাহস পাচ্ছিল না। যদি জরিমানা দিতে হয়। নন্দিনী সবাইকে চুপ করিয়ে ঘরে পাঠিয়ে দেয় এবং কল্যাণী ঘরের সামনে বসে থাকে। যতীন ততক্ষণে বাড়িতে ফিরে সবটা শুনে কল্যাণী ঘরের সামনে গিয়ে দেখে দরজা বন্ধ। নন্দিনী বসে আছে। সে এগিয়ে গিয়ে বলে, দরজা কি ভাঙা উচিত? জানি না, তবে বৌদিকে একটু সময় দেওয়া উচিত। মানে? যা শুনলাম তা থেকে যা বুঝলাম,
বৌঠান সন্ধ্যার পর থেকে দরজা বন্ধ করে রেখেছে, আর এখন রাত 10:30টার মতো বাজে। তো নিজেকে সামলানোর জন্য কি মাত্র কয়েক ঘন্টা আপনার জন্য যথেষ্ট মনে হয়? কিছু ক্ষেত্রে মানুষ নিজেকে সামলাতে কয়েক দিন থেকে কয়েক মাস পর্যন্ত লেগে যায়। আর বৌদি যে ধাক্কাটা খেয়েছে তা সামলাতে সময়ের দরকার। আপনি এবার আসুন। না, আমি যাব না। বৌঠানের এই অবস্থায় আমি ঘরে গিয়ে ঘুমাবো? এতটাও স্বার্থপর হয়ে যায়নি আমি। এখানে স্বার্থপরের কিছু আসছে না, আসছে আপনার জেদ। আপনি যদি সত্যিই বৌঠানের ভালো চান, তবে দয়া করে বিরক্ত না করে তাকে একটু সময় দিন। সময় অনেক কঠিন রোগও সারিয়ে দেয়। আর আমি যতদিন বৌদিকে চিনি, আবেগের বশে সে আজে বাজে কিছু করে বসবে না। এবার যান দেখি, দেখবেন বৌদি ঠিক অন্ধকারের সাথে কথা বলে আলোর দিকে ফিরবে। নন্দিনীর মুখের কথাগুলো যেন সত্যি হয় এই প্রার্থনা করে যতীন ঘরে চলে যায়। সত্যি কল্যাণী আজ জ্যোৎস্নার আলোয় নিমজ্জিত হয়ে বসে আছে আরাম কেদারায়। যেই কেদারায় এক সময় চন্দ্রেশ্বর বসে হিসাব নিকাশ করত। তার এই সংক্ষিপ্ত সংসার জীবনে সে যতবার তার স্বামীকে দেখেছে ততবারই সে ব্যস্ত। কল্যাণী বড় চেষ্টা করেও কোনো প্রেমের মুহূর্ত মনে করতে পারছে না। সে উঠে গিয়ে আলমারি থেকে একজোড়া বালা বের করে। এই বালাটি চন্দ্রেশ্বর তাকে বিয়ের পর প্রথম উপহার হিসেবে দিয়েছিল। সে একবার বালাটি পরে, তারপর তার সমস্ত শখের গয়নাগুলো পরে নিজেকে একবার আয়নায় দেখে এবং উন্মাদের মতো হাসতে থাকে। আর নিজেকে প্রশ্ন করতে থাকে, আচ্ছা, হ্যাঁ গো, তুমি কি সত্যি চলে গেছো? কেন আমার বিশ্বাস হচ্ছে না। এই তো 3 দিন আগেও আমি তোমার বাক্স ফ্যাসা সব গুছিয়ে দিলাম, আর আজ ওরা বলছে, সবাই বলছে তুমি নেই। মিথ্যে কথা। কিন্তু সবাই কেন মিথ্যে বলবে? আচ্ছা, আমি কেন এত চেষ্টা করেও কোনো সুখের মুহূর্ত মনে করতে পারছি না? আমার কি তবে স্মৃতিশক্তির লোপ পেয়েছে, নাকি স্মৃতিতে রাখার মতো কোনো ঘটনাই আমাদের মধ্যে ঘটেনি? তবে কি আমি ব্যর্থ, নাকি আমাদের সম্পর্কটাই কোনোদিন সার্থক হয়ে ওঠেনি? আচ্ছা, কেন হয়নি? কেউ কি আমার এত প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে? আচ্ছা, কাকে এই প্রশ্নগুলো করা যায়, যে আমরা সত্যি কখনো দুজন দুজনকে ভালোবেসেছি, নাকি সবটাই শুধু দায়িত্ব আর কর্তব্য? এরূপ নানা প্রশ্ন করতে করতে সকাল হয়ে গেল। নন্দিনী তখনও ঘরের সামনে বসেছিল। কখন যে তার চোখ লেগে এসেছে সেটা নিজেও জানে না। কল্যাণী দরজা খুললে নন্দিনী দ্রুত ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে কল্যাণী সিঁদুর মুছে ফেলার চেষ্টা করেছে, কিন্তু পুরোপুরি মুছেনি। হাতের শাখা খুলে ফেলেছে। গায়ে গয়না নেই, মুখে হাসি নেই, এমনকি চোখে জলও নেই। এই রূপে কল্যাণীকে সে কোনোদিনও আশা করেনি। যে কল্যাণীকে এতদিন দেবীর চাইতে কম কিছু লাগতো না, আজ তার এই রূপ নন্দিনীকে ব্যথিত করল। কল্যাণী গম্ভীর হয়ে বলে, নন্দিনী, আমায় ফর্সা রঙের শাড়ি এনে দিতে পারবি? বৌদি, এই বলে নন্দিনী কল্যাণীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কল্যাণীর চোখে জল নেই, পাথরের মূর্তির মতো সে দাঁড়িয়ে থাকে। যতীন সবটা দূর থেকে দেখে। বৌঠানের এ রূপ দেখে তার ভেতরটাও দুমড়ে মুচড়ে যেতে থাকে। এমন সময় কল্যাণী আবার উন্মাদের মতো হাসতে থাকে। আরে, এরকম কাঁদছিস কেন? কাঁদবো না? না, কাঁদবি না। যে গেছে গেছে, তার জন্য কেঁদে কি করব? কাঁদলে তো আর সে ফিরে আসবে না। চল, আমরা হাসি, অনেক হাসি আমরা।
সে যেখানেই থাকুক ভালো থাকবে, তাই না? আচ্ছা, কল্যাণী কি পাগল হয়ে গেল? এত শোকে পাথর হয়ে গেছিল, সেও না হয় মানা যায়, কিন্তু পাগল হয়ে গেল? এরূপ প্রশ্নসূচক দৃষ্টি দেখে কল্যাণী আবার হেসে ফেলে। কি মনে করছিস পাগল হয়ে গেছি আমি? আরে না রে, পাগল হইনি আমি। যা হয়েছে হয়েছে, যত কান্না করার সব কেঁদে ফেলেছি। সারা জীবন কাঁদবো নাকি? চল যা, কান্নাকাটি বন্ধ করে এবার যেটা বলেছি তো কর তো। ফর্সা রঙের শাড়ি আর গলায় তুলসী কাঠের মালা, এগুলো কিন্তু সব ঠিকঠাক মতো আনবি। আমার পোশাকে যেন শ্রদ্ধাটা ফুটে ওঠে। মাথায় ঢুকেছে তো? আরে যা না রে বাবা। বৌদি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ রে বাবা, আমি ঠিকই আছি, তুই যা এবার। কল্যাণী এরূপ কথা শুনে নন্দিনী চলে গেল। কল্যাণীর চোখে পড়ে যে যতীন দূর থেকে সবটাই দেখছে। সে দূর থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে দূর থেকে এরকম চুপি চুপি কি দেখছো ঠাকুরপো? আসো, এখানে এসে কথা বলো। নাকি বৌঠান বিধবা হয়ে গেছে দেখে এখন বৌঠানের থেকে দূরত্ব বজায় রাখবে? হুম? আরে না বৌঠান, আপনি যে কি বলছেন না, আমি তো কই, একবারও তো এলে না বৌঠানের কাছে। এমনি সময় তো খুব বেশি বসে থাকতে। যতীন চুপ করে রইল। কল্যাণীর সাথে যে কিরূপ আচরণ এখন করা যায় সে বুঝতে পারছিল না। সত্যিই হয়তো যতীনের জায়গায় অন্য কেউ থাকলেও তার অবস্থা এরকমই হতো। কল্যাণীর মানসিক অবস্থা নন্দিনী পর্যন্ত ধরতে পারেনি, সেখানে যতীন তো নিতান্ত পুরুষ মানুষ। শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে হবে কিন্তু ঠাকুরপো, তোমাকে দায়িত্ব দিলাম। আমার তো তেমন লোকজন নেই, তুমিই আছো। এ বাড়ির অন্য কাউকে আমি অত বিশ্বাস করি না। তুমি কিন্তু ধরে বেঁধে সমস্ত কাজ করবে। তুমি তো ব্রাহ্মণেরই বেটা, পারবে না? আরে ভয় পাচ্ছ কেন? তোমাকে তো বাজার করতে বলিনি। তুমি শুধু হরির সাথে একটু থাকবে, ওকে একটু দেখিয়ে দেবে। বুঝতেই তো পারছো, আমার পতি মহাশয়ের যেন শ্রাদ্ধ শান্তি ভালো মতো হয়, তার আত্মা যেন শান্তি পায়। ঠিক আছে? না হলে আবার ভূত হয়ে আমাদের ঘাড়ে চেপে বসবে। এই বলে কল্যাণী ঘরে চলে গেল। কি অদ্ভুত! এমনিতে কল্যাণী যে মজা করে সেটা যতীন জানে, কিন্তু এরূপ সময়েও মানুষের মুখ থেকে মজা আসতে পারে? এরূপ সময়ে মানুষ এত ঠাট্টা করতে পারে? যতীন ভেবে অবাক হতে থাকে এবং সেও ঘরে চলে গেল। শ্রাদ্ধ শান্তির আয়োজন হলো। কি হবে এরপর জানতে হলে পরের পর্ব শুনতে হবে।